তার আইডি হলো 48টা, সে লাইভ সেট করে। এই যে বিভিন্ন সময় যে লাইভগুলো করছে এগুলো আমি নিয়ে আসছি। এটা কিভাবে সম্ভব? কোনো স্বামী কি তার স্ত্রীরে দিব যে বাইরে লাইভ সেটিংয়ে পুরুষদের সাথে কথা বলতে? চাঁদপুরে লেখাপড়া করছি আমি, বাড়ি থেকে আসছিলাম নিজের পায়ে নিজে দাঁড়াবো বলে। 1800 টাকা বেতনে চাকরিতে ঢুকছি। আমি দিন রাত পরিশ্রম করে খুব দ্রুত ডেভেলপ হয়ে গেছি। 3 বছরে আমি ফ্লোর ইনচার্জ। আমি 1 মাসের পরিচয়ে একটা মেয়েকে বিয়ে করে বসি। বিয়ের পরে আমি জানতে পারি তার আগে একটা বিয়ে হয়েছিল ফুফাতো ভাইয়ের সাথে। তো এটা নিয়ে আমি একটু মনে কষ্ট পাই। একটা পর্যায়ে দূরত্ব বাড়তে থাকে, কয়েকবারই সংসার ভেঙে যায়, আবার জোড়া লাগে, ক্ষমা করে দেই। এরকম করতে করতে মোটামুটি 3-4 বছর চলে গেছে। তো আমি তার নামে 2 কোটি টাকা জায়গা দেওয়ার পরে তার ব্যাংকও আমি প্রতি মাসে 5,000 টাকা করে দিতাম। তখন আমি টাকার পিছনে দৌড়াইতাম, ফ্যামিলিতে সময় দিতাম কম। সে একটা পর্যায়ে জানতে পারি সে পরকীয়ায় আসক্ত। তো এই ব্যাপারটা নিয়ে আমার মানসিকভাবে খুব আমি ভাঙ্গা পড়ি, আমার সংসারটা নষ্ট হয়ে যায়। মানে তার সাথে ডিভোর্স হয়ে গেল? হ্যাঁ, ডিভোর্স হয়ে গেল। গ্যাপ দেওয়ার পরে আমি আবার বিয়ে করি। ঠিক আছে, অতীত যা গেছে গেছে, আমি আবার ঘুরে দাঁড়াই। 14 সালে আমি আবার বিয়ে করলাম। বিয়ে করার পরে আমি দৌড়াই টাকার পিছনে, ফ্যামিলিতে সময় দিই রাত্রে। গার্মেন্টসের বিষয়টা হলো সকালে যায় আর কখন আসে ঠিক নাই, ছুটির কোনো টাইম টেবিল নেই। আমি বাসা থেকে বেরোলে ও শাশুড়ি বাসায় চলে যেত। একটা পর্যায়ে ও পরকীয়া জড়িয়ে গেল। সে কি করছে, আমার একটা বেবি হয়েছে, বেবিটার বয়স তখন 2.5 বছর। বেবি আমারে বলছে, আব্বু আম্মু একজন আঙ্কেলের সাথে দেখা করে। এইটারে তদন্ত করতে যেয়ে আমি অনেক কিছু পাইলাম যে সে আমাকেও বিয়ে করছে, আমার কাছ থেকেও সংসার খরচপাতি নেয়, আবার ওই লোকের সাথেও সংসার করে, দিনে করে ওনার, রাত্রে আমার। আমি এটা কিছুতেই মেনে নিতে পারলাম না। আমি এগুলো নিয়ে সব নিয়ে কোর্টে চলে গেলাম। বললাম আপনি কি চান? আমি বলি আমি কিচ্ছু চাই না, আমি বেবিটা চাই। তো বেবিটা বাংলাদেশের আইন অনুযায়ী বাবা পায় না, 2.5 বছরের বাচ্চা বাবা পায় না। কি আর করা, আমি একদম ইমোশনাল হয়ে গেলাম। রাস্তায় রাস্তায় কাঁদতাম আমি আমার মেয়েটার জন্য। আমার মেয়েটা সত্যি আমার একদম আদরের কলিজা ছিল। এই মেয়েটা আমাকে যাবতীয় তথ্যর ব্যাপারে আমাকে সহযোগিতা করতো। ওই মেয়ে, আমার মেয়েই ওর দাদুর কাছে বলছে যে আম্মু এই করে। আমার মেয়ে যদি না বলতো না, আমি জানতাম না, সত্যি আমি জানতাম না। পরে আমি ইমোশনাল হয়ে গেলাম, আমি রাস্তায় রাস্তায় ঘুরি। একটা পর্যায়ে আমি নেশা জগতে চলে গেছি, চাকরি আর করি না। আমার তখন প্রায় 17 লক্ষ টাকা ছিল আমার কাছে। আমি ইন্ডিয়া চলে গেছি। ইন্ডিয়া যেয়ে আমি এই সম্পূর্ণ টাকার 9 মাসে মদ খাইছি, হিউজ পরিমাণ ড্রিঙ্ক করতাম আর কাটাকাটি করতাম। আল্লাহ, আমার জীবনটা কেন এমন হলো? প্রচুর মদ খেতাম, প্রচুর পানি খাইতাম না, আমি নাস্তা খাইতাম না। আমার মদ খাওয়ার কারণে আমার 2টা কান নষ্ট হয়ে গেছে, আমার মাড়িগুলো পাইকে গেছিলো। পরে সব অপারেশন করা লাগছে। তো আমি আমার মেয়েটারে বলতে পারি নাই। পরে একদিন আমি চট্টগ্রামে ঢুকলাম, গাইবি বাজারে ঢুকলাম। আমি ওখানে ঢুকে আমি ঘুমাই এসে পড়ছি, আমি ঘুমিয়ে গেছি। পরে আমার ভিতরে একটা পরিবর্তন আসলো যে না, আমাকে তো আবার বাঁচতে হবে। তো বেরোয় আমার ভিতরে একটা চেঞ্জ আসলো যে আমাকে বাঁচতে হবে। আমি আবার এসে পড়লাম ঢাকায়। না, আমি আর এই পথে যাব না, আমি আর ড্রিঙ্ক করবো না। আসলাম ঢাকায়। ঢাকায় এসে আবার চাকরি বাকরি খুঁজতে শুরু করলাম, জিএম হিসাবে জয়েন করছি। এর ভিতরে মোটামুটি বেশ কিছুদিন কেটে গেছে। 1 মাস চাকরি করি, আর ভালো লাগে না, আবার মেয়েটার কথা মনে পড়ে, আবার বাসায় শুয়ে থাকি, ম্যাচে শুয়ে থাকি। তো 1 মাস চাকরি করলে 6 মাস আমি বাসায় বসে থাকি, আর কোনো বাজে আড্ডায় যাই না, কোনো মেয়ের দিকে ফিরেও তাকাই না। আমি হেমায়তপুরে একটা ফ্যাক্টরিতে চাকরি নিই। চাকরি নেওয়ার পরে একজন বয়স্ক মহিলার সাথে পরিচয়। তো আমার আন্ডারে চাকরি করে, আমি ওই ফ্যাক্টরিটা জিএম। তো আমার তখন শরীর স্বাস্থ্যটা খুবই ভালো ছিল, হাই প্রেশার, প্রচণ্ড হাই প্রেশার। তো নাইট করলে প্রেশার সমস্যা করতো। উনি আমার খুব মায়া করতো, বাসা থেকে টক নিয়ে আসতো, লেবু পানি নিয়ে আসতো, স্যার আপনি খান। তো উনি জানতো, উনি বলছে যে আপনার কি ফ্যামিলি নেই? না, আমার এই লাইফে এই ঘটছে, আমি আর বিয়ে আর করবেন না? না। ওনার আবার একটা মেয়ে আছে। তো মায়ের সাথে যোগাযোগ করতে যায়, তার মেয়ের সাথে পরিচয়। এরপরে থেকে মেসেজ আদান প্রদান হইতো। আমি দেখলাম মেয়েটা আচরণ ভালো। তো 1 দিন 2 দিন, 1 কথায় 2 কথায় এটা মেয়েটার কাছ থেকেই আমার কাছে অফার আসছে। তো আমি একটু ভাবনা চিন্তায় আছি। ফার্স্টে আমি রাজি ছিলাম না, না না না, আমি আর বিয়ে শাদী করবো না। ওর কৌশলে বুঝাইছে, আমি তখনও বুঝতে পারি নাই। আমি বলছি যদিও কোনোদিন বিয়ে শাদী করি তাহলে দেশে যেয়ে করবো। এরপরে আমি বাড়ি চলে গেছি। বাড়ি গেছি আর সে আমার কাছে এই মেসেজটা দিছিল বিয়ের আগে, আমি সেই মহিলার কন্যা। তো পরে আমি করলাম কি,
একটা পর্যায়ে সিদ্ধান্ত নিলাম, ওর ফ্যামিলিটা খুব ক্রাইসিস, নানান ধরনের কথাবার্তা বলতো, তা আপনি আমাকে স্থান দেন না। আমি তারে সোজা নিয়ে বিয়ে করে নিলাম। আমার বৃত্তান্ত সব কিছু ও জানে, ও এ টু জেড সব কিছু জানে। জানার পরে সে আমাকে মত দিছে ও বিয়ে করবে। আমি বৈধভাবে বিয়ে শাদী কইরা ওর কাছে কত সালের ঘটনা এটা? এটা 2022-এর বিয়ে করলাম বৈধভাবে, লিগ্যালিটি বিয়ে কইরা আমি আমার রেজিস্ট্রি করেছিলেন? হ্যাঁ, 2 লাখ টাকা কাবিনে। বিয়ে করার পরে আমি তার কাছ থেকে নিয়ে আসছি, আর সে তার আম্মুর কাছে একটা মেসেজ দিছে যে আমি অমুক জায়গায় চলে আসছি। মানে আপনি কি তার আম্মুর অগোচরে নিয়ে এসেছেন? সেই বাসা থেকে বের হয়ে আসছে। তো তার তো মা তার মা রাজি ছিল, আমাকে- মানে আবার জোর তাকে নিয়ে পালিয়ে আসার আপনার কি না, প্রয়োজন আমি ছিল? আমি পালিয়ে আসি নাই, ও আইসা পড়ছে। ও তখন আমাকে বোঝানো হয়েছে যে ওর আম্মু রাজি না। তো মায়ের মাধ্যমে তো নাও তার সাথে পরিচয় আপনার। হ্যাঁ, তার মাই তো নাকি আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। মা বিয়ের প্রস্তাব মা ডাইরেক্টলি কিছু বলে নাই। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, যাকে নিয়ে কথা হচ্ছে উনি কথা বলতে চাইলে অবশ্যই আমাদের 0170707082470 এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনি অবশ্যই আপনার মতামত ব্যক্ত করার সুযোগ পাবেন। বিয়ে করার পরে আমি তার একটা মোবাইল দিছি। কয়েকদিন পরে আমি জানতে পারলাম তার আপনাদের এখানে জানিয়ে রাখি, উনি সমস্ত স্ক্রিনশট যাবতীয় কিছু Evidence. এগুলো এভিডেন্স কপি করে উনি এনেছে আমাদের স্টুডিওতে। এর আগে আমি এরকম কাহিনী কখনো আমরা দেখিনি, প্রায় এই মোটা এগুলো সবই মনে হয় স্ক্রিনশট। আমার কাছে টোটাল 700 পিসের প্রমাণ আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে 250। এগুলো সব ইমো, মেসেঞ্জার, এগুলোর স্ক্রিনশট। হ্যাঁ, খুব ভালোই যাচ্ছে দিন। আমি তারে নিয়ে গেলাম, তার বাবা আবার প্রশাসন দিয়ে আমার হয়রানি করলো। ও যাবে না, ও কিছুতেই আমাকে ছাড়া যাবে না। প্রাপ্তবয়স্ক ছিল আপনার স্ত্রী? হ্যাঁ, ও কিছুতেই যাবে না, প্রশাসন চলে গেল। আমি তারে নিয়ে আমার বাড়িতে গেলাম। আমাদের এই দেখতে দেখতে 1 বছর 1.5 বছর হয়ে গেছে, আমাদের একটা বেবি হয়েছে, মেয়ে। হওয়ার পরে আমি তারে নিয়ে আসছি আবার ঢাকায় আনার পরে আমি এদিকে চাকরি বাকরির অবস্থা ভালো না, চতুর্দিক দিয়ে একটা প্রেশারে পড়ে গেছি। তো দেখলাম যে সে প্রেশারটা আমার শেয়ার করে নিছে, আর ও আসছে। আসার পরে আমি তো মেসে তার দিলাম শ্বশুর বাড়িতে, শ্বশুর বাসায় তখনও মেনে নেয়নি। মেয়ে নিয়ে যেহেতু গেছে, মেয়ে নিয়ে আসার পরে তারা একটা পর্যায়ে স্থান দিছে। আমি খরচপাতি দিতাম, যাইতাম। এরপরে গুছানোর পরে এখন ও ওর মার ভক্ত, মার বাসা ছাড়তে পারবে না। ও আমার কাছে বলা কোয়া ছাড়াই ওর মার কাছে চলে যায়। একদিনের কথা বললে 3 দিন, 1 ঘন্টার কথা বললে 1 সপ্তাহ, ও আর আসে না। আমি কিছুতেই তারে আটকাতে পারি না। আর সেই মোবাইলে এতটা এক্সপার্ট যা বলার বাইরে। হাঁটতেছে, পিছনে মোবাইল রেখে ও মেসেজ করতে পারে, এত স্পিড আর এত চালু আইটি ব্যাপারে, মাথা নষ্ট। আমি অনেক কিছুই জানি না। আমি তারে বললাম, দেখো ফেসবুক এগুলো ইউজ করা দরকার, আমি তোমার মোবাইল দিছি, মেয়েটা আছে, আমি তোমার একটু ভিডিও কল দিব, বাইরে থাকলে তোমার তো কোনো ঝামেলা নেই, সমস্যা নেই। মেসেঞ্জার তারে ব্যবহার করতে দেই না, আমি সরে গেলে সে মেসেঞ্জার ইউজ করে। সে আস্তে আস্তে কেমন জানি সংসারের প্রতিও আনমনা হয়ে গেছে। আমি তার মারে যদি কোনো কিছু কথা বলি, আমার শাশুড়ি ডেম কেয়ার উল্টা আমাকে হ্যারাসমেন্ট করে, বিভিন্ন অকারেন্স করতে যে সে আমাকে জড়াইয়া, মানে আমাকে সাইনবোর্ড কইরা সে আমাকে ধীরে ধীরে আমার মনের অজান্তেই এমনভাবে ব্ল্যাকমেল করছে, আমি কারো কাছে বলতেও পারি না, সইতেও পারি না। এইদিকে মন থেকে কিন্তু তারে ভালোবেসে ফেলেছি। আমার একটা বেবি আছে, আমি আমার মেয়েটারে পাইয়া অতীত সব কিছু ভুলে গেছি, যে আমি এবার আস্তে করে লাইফটারে আবার গড়বো। তো সে মেসেঞ্জারে বিভিন্ন জায়গায় ছেলেদের সাথে সম্পর্ক, সে বিভিন্ন ছেলেদের কাছ থেকে টাকা খায়। তার মোবাইলে, একটা মোবাইলে 9টা ফেসবুক আইডি মুহূর্তের ভিতরে গায়েব করে নেয় যদি আমি মোবাইল হাতে নেই। আর সব সময় মোবাইলগুলা সে লক করে রাখে। তার মার বাসায় গেলে তারে আমি ফোন দিলে ধরে না, আমার সাথে যোগাযোগ নেই, তার যাই আনতে হয়। এই ফেসবুকে তার বিভিন্ন ধরনের অশ্লীল কুরুচিপূর্ণ তার স্ট্যাটাস, তার মার কাছে বললে, তার বাপের কাছে বললে ওডি ডেম কেয়ার, তারা সত্য মিথ্যা বানায়া মানে আমাকে ব্লেম দেয়। এর আগেই কিন্তু তারা আমাকে ব্ল্যাকমেল করে ফেলাইছে। কিভাবে একজন স্ত্রী কি পারে আদৌ স্বামীর অন্তরঙ্গ অবস্থায় কোনো ক্যাপচার করা, ভিডিও করা, বা স্বামী ঘুমিয়ে রয়েছে তার প্রাইভেট কোনো ছবি তোলা, কাপড় সরাইয়া, সে এইভাবে আমার সাথে অভিনয় কইরা আমার ছবি নিয়া তারপরে আমাকে ব্ল্যাকমেল। এরপরে আমি যেইভাবে বলবো সেইভাবে চলতে হবে। তার জামা কাপড়গুলো শুদ্ধ আমি ধুয়ে দিতাম, বাচ্চা জামা কাপড়গুলো আমি ধুয়ে দিতাম, রুমটা ঝাড়ু দিয়ে দিতাম, আমি কাজও করতাম বাইরে, তারা সম্পূর্ণ গুছিয়ে দিতাম। এরপরও তার মন পাই নাই। বলছিলাম যে তুমি একটা এই বোরকা পরতে পারো না এই বয়সে, আমার তো একটা ইজ্জত আছে, মানুষ তো আমার চিনে। এইটা বলাতে উনি আমার বটি দাও নেয় কোবাইতে, যা তা ব্যবহার আমি ভাষায় প্রকাশ করার মতো না।
আমি তার কাছ থেকে মোবাইলটা যদি নেই, সে বাসায় আসবে না, সংসার করবে না, তার মোবাইল দিতেই হবে। মোবাইল যে পাসওয়ার্ড দিয়ে কোথায় কি রাখে আমি এখানে জানি আপনার না। যত স্ক্রিনশট আছে আপনার স্ত্রীর যাবতীয় হ্যাঁ, ডকুমেন্টস, 700 পেজ। অন্য মানুষের সাথে চ্যাট করা হ্যাঁ, সেগুলো আছে। চ্যাট করে, ওই যে 9টা আইডি, অন্যান্য আইডি দিয়ে সে চ্যাটিং করে। তো চ্যাটিং করে একটা মানুষের সে মুহূর্তেই, মিনিটের ভিতরে সে তার ভয়েস দিয়া এবং ভাষা দিয়া আকৃষ্ট করার ক্ষমতা তার আছে। এরপরে আমি করলাম কি, এই অবস্থায় যখন চলতে থাকে, সে এমনও মাস গেছে আমি খাইয়া আছি না খাইয়াছি একবার খোঁজ নেয় না। আমি রান্না করে খাই, কখনো কখনো খাইতে পারি না। বাসা চেঞ্জ করতে হবে, ঘনবসতিতে থাকা যাবে না, তার সম্পূর্ণ সেপারেট লাগবে। তা আমি আবার বাসা চেঞ্জ করছি। বাসা চেঞ্জ করার পরে না, এই বাসা তার পছন্দ হয় না, মাত্র 2 দিন 1 রাত্র ছিল, আর পুরো মাস নাই। ওই মাসটা তো নাই, পরের মাসের 13 তারিখে আসছে। আমি আবার একটা বাসা নিচ্ছি। সেই বাসায় যাওয়ার পরে ভাবলাম যে এইবার মনে হয় তার একটু মনটা টিকবে না। এই বাসা সে 1 সপ্তাহ 15 দিন পরে আসে, আইসা 1 রাত থাকে, আবার চলে যায়। তার মার সাথে কি কথা বলে, তার বাপের সাথে কি কথা বলে, বইলা সে নাই হয়ে যায়। আমি তার কোনো রোগ ধরতে পারি না। ঘটনাটা কি, আমার সংসারের প্রতি তার কোনো মায়া নাই, আমার প্রতি তার কোনো মায়া নাই। সে আসলে চাচ্ছেটা কি, তারে যদি আমি তারে ভাগেই পাই না যে তারে আমি 2টা কথা বলবো, বুঝাবো। সে যখন রাত্রে আমার বাসায় যায়, আমি সারা রাত কান্না করি যে আমার কপালটাই কি পোড়া, আমার ভাগ্যে কি এটা ছিল। সে একটা বার তার কোনো বিষয় নিয়ে আমার সাথে 1 দিনের জন্য সরি এই কথাটা বলে নাই। ওর মতো করে তার সাথে আজকে 1টা বছর আমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক নাই। ডিভোর্স হয়ে গেছে না, স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, এটা নাই। এখন একসাথে থাকেন? একসাথে বলতে সাইনবোর্ড হিসাবে। ওর মার বাসায়, আমি আমার বাসায়। আপনাদের বাচ্চা কার কাছে? ওর কাছে। সে 13 তারিখে আসছে, 13 তারিখে আইসা 1 রাত্র ছিল, পরের দিন আবার চলে গেছে। আমি তার রাত্রে শুধু এইটুকুই বলছি, দেখো মেয়েটা নিয়ে যখন আমার কাছে আসো, মেয়েটা কিন্তু এখন 2.5 বছর চলে। মেয়েটা এক হাতে আমার গায়ে ধরে, আরেক হাতে তারা মুর গলায় ধরে তারপরে ঘুমায়। দেখো, একটা বাচ্চা যদি বড় করতে হয়, তাহলে বাপ মা 2জনেরই লাগে। তুমি এরকম পাগলামি করো না, যা করতেছো আর করো না। আমি তারে এই কথাগুলো বললাম। সে মোবাইল অল টাইম তার বুকের ভিতরে রাখে। আমার বাসায় গেল, সে বাথরুমে গেলেও মোবাইল নিয়ে যায়, আর পাসওয়ার্ড দিয়ে রাখে। আমি ওটা চেক করার কোনো ওয়ে নাই। আপনি এসব স্ক্রিনশট কিভাবে পেলেন? হ্যাঁ, বলতেছি। যখন সন্দেহ ভিতরে দানা বাঁধতেছে, আমি তারে বুঝতে দেই না। আমি করলাম কি, এই 19 তারিখে রাত্রে আমি দেখি আমার মোবাইলের একটু সার্চ শেষ, আমি তো একটু খবর শুনি, তো মোবাইলটা একটু দেও তো। ওর সব কিছু গায়েব করে মুহূর্তের ভিতরে সব নাই করে ফেলায় দিছে। আমি ইউটিউবে ঢুকে একটা পর্যায়ে ইউটিউবে খবর দেখতেছি। এক পর্যায়ে আমি ওই পাসওয়ার্ডের জায়গায় ফিঙ্গারটা বসিয়ে দিছি, আমার ফিঙ্গারটা বসিয়ে দিছি। দিয়ে ওই অবস্থায় যা খবর আর ভালো লাগে না, রাখো। 20 তারিখ সকালে আমি তারে বলছি যে, দেখো, তুমি আমার সাথে মিথ্যা কথা বলো না, তুমি কিন্তু চরম মিথ্যাবাদী। আমার সব সহ্য হয়, মিথ্যা কথা সহ্য হয় না। তুমি একের পর এক আমার ব্লাম দিচ্ছ আর আমাকে ব্ল্যাকমেল করতেছো, তুমি তোমার ফ্যামিলির সহায়তায়। তুমি আসলে চাও কি? সে আমাকে বলে আমার সংসার করবে, আমার প্রতি মাসে 50,000 টাকা দিতে হবে তারে। এটা তার মারও বক্তব্য, 50,000 টাকা দিতে হবে। 20 তারিখ তার বাবার সাথে সে চলে গেছে। সে তারে ফোন ধরে না। একটা পর্যায়ে আমি অতিষ্ঠ হয়ে গেছি। 25 তারিখ আমি তার বাবার বাসায় চলে যাই। আমি মোবাইলটা থাপা দিয়ে নিয়ে আসছি। মোবাইলটা এনে ওই যে লক আগে ফিঙ্গার দিয়ে রাখছি, এই লক খুললা আমি সব কিছু ঘাইটা, আমি তো অস্থির। আমি গেছি সোজা থানায় যে একটা লিখিত অভিযোগ করছি। অভিযোগ করার পরে বিস্তারিত বলার পরে দেখতে গেছি, বলে যে ও যেই জগতে গেছে, এই জগৎটা মাদকের চাইতেও বেশি ভয়ানক। এই জগৎটা হইল, সে ক্রোম ব্রাউজার দিয়া এগুলোতে যায়। তার আইডি হলো 48টা। সে একটা এজেন্ট, এই এজেন্টে সে লাইভ সেট করে, ডেটিং অ্যাপসের মতো। হ্যাঁ, লাইভ সেটিং করে, কল আসে, কল ধরে, হাই হ্যালো। এটা আমি তার কাছে আশা করি নাই। আমি বিশ্বাস করেন, আমি এত একটা কষ্ট পাইছি, ভাষায় প্রকাশ করার মতো না। মা কিভাবে তার সন্তানদের প্রত্যেকটা লোকেশন তার মার বাসায়, আমি এগুলা দেই না দেখা, আমি এগুলা সহ্য করতে পারবো না। আমি তারে এর ভিতরে কিন্তু একবার মারছিও। সে আমাকে ব্ল্যাকমেল করে রাখছে। এই যে বিভিন্ন সময় যে লাইভগুলো করছে, এগুলো আমি নিয়ে আসছি। এটা কিভাবে সম্ভব? কোনো স্বামী কি তার স্ত্রীরে দিব যে বাইরে লাইভ সেটিংয়ে পুরুষদের সাথে কথা বলতে? দেখেন, এখানেই শেষ না। সে বিভিন্ন মেয়েদের ছবি ইউজ করে আইডি ব্যবহার করে, সে নাম ঠিকানা।
এখন এগুলারে ধামাচাপা দেওয়ার জন্য একের পর এক আমাকে ব্ল্যাকমেল করে, সোজা কথা আমাকে ব্ল্যাকমেল করতে যত রকমের যা কিছু লাগে, ও এতটা এক্সপার্ট যা বলার বাইরে। এখন আপনি কি চাচ্ছেন? আমার মেয়ের স্বার্থে সে যেন এই পথটা থেকে ফেরত আসে। ও যদি আসে আমার সাথে সংসার নাও করে, আমি একটু আফসোস করবো না, কিন্তু সে যেন এই রাস্তাটা থেকে ফেরত আসে।